হিমেল গাড়ির সামনের আয়নায় সুচরিতাকে দেখছে। হিমেল অবশ্য সুচরিতাকে গাড়ির সামনের সিটে ওর পাশে বসতে বলেছিল। সুচরিতা বলেছিল বাচ্চা নিয়ে পিছনে বসতে ও স্বাচ্ছন্দ্য বোধ করবে। ও মনে হয় একটু একা থাকতে যাচ্ছে। হিমেল গাড়ি ড্রাইভ করা অবস্থায় বুঝতে পারছে সুচরিতার চোখ দিয়ে পানি পড়ছে। বাবার বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিটি মেয়ের খুব কষ্ট হয়। গাড়ির ভিতর শুনশান নীরবতা। জানলার কাছ দিয়ে সুচরিতা বাইরে তাকিয়ে আছে। আকাশে গোল থালার মতো চাঁদ উঠছে। চাঁদের মায়াবী আলোয় সুচরিতার মুখে পড়াতে ওকে যেন স্বর্গের অপ্সরীর মতো লাগছে। বারবার হিমেল আয়নায় সুচরিতাকে দেখছে। তারপর সুচরিতার অবয়বে বিষাদের ছায়া। এক সময় নীরবতা ভেঙে হিমেল বলল, তোমার মনে হয় মনটা খুব খারাপ লাগছে। আমার কারণে তোমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হলো, নয়তো তুমি আরও কয়েকটা দিন থাকতে পারতে। আমি একদম ঠিক আছি। সুচরিতা ভাবছে ওর কপালে মনে হয় এই মুহূর্তে শান্তি লেখা নেই। এটা হয়তো আল্লাহ পাকের তরফ থেকে ওর পরীক্ষা। আল্লাহ পাক তার বান্দাকে যখন নিজের কাছে পেতে চান তখন তার সমস্ত আপনজনকে সরিয়ে দেন, যাতে সেই বান্দা নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর দরবারে সঁপে দেন। হিমেল আর কোনো কথা বাড়ালেন না। আসলে সুচরিতার মন খারাপ ভিন্ন কারণে। ছোটবেলা থেকে যখন বড় হতে থাকে মা সবসময় বলতো, মেয়ে হয়ে জন্মেছ, তোমায় ত্যাগ করতে হবে। ওভাবে শ্বশুরবাড়ির দোষ দিয়ে কী হবে? মায়ের এই কথা শুনে বড় হওয়া সুচরিতার মননে আর মস্তিষ্কে ত্যাগ করা শব্দটা গেঁথে গেছে, যার ফলে ওই জায়গায় থেকে ও বের হতে পারছে না। কিন্তু ও ওর মেয়েকে কোনোদিন ত্যাগ করতে বলবে না, বরং ও বলবে তোমার যেটা হক তুমি সেটা আদায় করে নেবে। কোনোদিন নিজের হক ছেড়ে দিবে না। ও কোলে পিঠে করে ভাই দুটোকে বড় করেছে। খোকনটা ওর থেকে 8 বছর ছোট। ওকে কোলে নিতে গিয়ে কোমরটাতে একসময় কালো দাগ পড়ে গিয়েছিল, অথচ আজ বড় বড় কথা বলতে ওর মুখে আটকায় না। আর শোভন, ওর তো এখনও চোখ ফুটেনি। হঠাৎ করে গাড়ি ব্রেক কষে থেমে যায়। সুচরিতার ভাবনার জগতে ছেদ পড়ল। সুচরিতা একটু অবাক হয়ে বলল, কী ব্যাপার, গাড়ি থামালে কেন? কতদিন তোমায় নিয়ে বাইরে খাওয়া হয় না। চলো কোথাও একটু গলা ভেজাই। বাবুকে নিয়ে আমার এখন যেতে ইচ্ছা করছে না। সমস্যা নেই, আমি ওকে কোলে নিচ্ছি। গাড়ির দরজা খুলে হিমেল বাচ্চাকে কোলে নিল। সুচরিতা গাড়ি থেকে নেমে দুজনে 7 মসজিদ রোডে ম্যাট শেপে ঢুকলো। হিমেলের দুজনের জন্য 2টো নাগাদ বার্গার অর্ডার দিল। বাবুটার ঘুম ভেঙে যাওয়াতে দুজনে তাড়াতাড়ি খাওয়া শেষ করে জুসটা হাতে নিয়ে ওরা গাড়িতে গিয়ে বসে পড়ল। তারপর হিমেল এক টানে গাড়ি চালিয়ে কল্যাণপুর পৌঁছে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10:30 বাজে। ডোরবেল বাজাতে করিমা এসে দরজা খুলে দিয়ে সুচরিতাকে দেখে অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি চলে আসলে? আরও কটা দিন থাকতে পারতে। তোমরা ডিনার করে আসছো তো? আমি আর মা ডিনার করে ফেলেছি। ঘরে এই মুহূর্তে কোনো খাবার নেই। তোমরা খেতে চাইলে আবার রান্না করতে হবে। হিমেল একটু বিরক্ত হয়ে বলল, আমরা ডিনার করেই আসছি। ওদের আমি জোর করে নিয়ে এসেছি। খালি ঘরে আমার দম বন্ধ লাগে। আসলে আমি ভাবলাম আপনি তো শ্বশুরবাড়ি গিয়েছেন, নিশ্চয়ই ডিনার করে ফিরবেন। তাই আমি আর মা সকাল সকাল ডিনার করে ফেলেছি। আর সুচরিতাকে সাথে করে নিয়ে আসবেন তা তো বলে যাননি, তাই বললাম আর কি। সুচরিতা শাশুড়ি ঘরে গিয়ে দেখা করে নিজের রুমে এলো। আর মনে মনে ভাবলো, করিমা ভদ্রতা জ্ঞানের কত অভাব। এই সংসারে যাবতীয় খরচ হিমেল চালায়, অথচ মাতব্বরি ভাবখানা দেখাবে উনি 16 আনার উপর 18 আনা। আরও কিছু বললে অমনি শাশুড়িমা বলবেন, আমাদের সংসারে শান্তি নষ্ট করো না। কারিমা তোমার বড়, ওকে সে সম্মানটুকু তোমার দেওয়া উচিত। আর এখন ভাসুর বিদেশে চলে যাওয়াতে শাশুড়ি আহ্লাদে 8খানা, লেজ মুড়ো 10খানা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা ভেবে মনে হয় হিমেল ওকে নিয়ে বাইরে থেকে খেয়ে আসছে। ও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করালো। হিমেলও ফ্রেশ হয়ে এসে বিছানায় বাবুটার পাশে শুয়ে পড়ল। আজ আমার ভীষণ ভালো লাগছে। তুমি ছাড়া চারিদিকটা ভীষণ শূন্য মনে হয়। আজ আমার খুব ভালো ঘুম হবে। সুচরিতার নীরবতায় হিমেল আবারও বলল, তুমি কিছু বলছো না যে? মন কি এখনও খারাপ? না, বাবুকে ব্রেস্ট ফিডিং করানোর পর একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। মেজো ভাবির কাণ্ডজ্ঞানের খুব অভাব। এরকম হাঁড়ি পাতিল মুছে কেউ খায় এটা আমার জানা ছিল না। একটু কষ্ট করে রাতটা পার করো। তোমাকে একটা কথা বলা হয়নি, সামনের সপ্তাহে আমার রেজাল্ট দেবে। এ তো খুব ভালো খবর। তবে আমি কিন্তু মাস্টার্সে ভর্তি হব।
তোমার যখন লেখাপড়ার এত ইচ্ছে, যত বাধা আসুক তোমাকে মাস্টার্স কমপ্লিট করাবো। এটা নিয়ে তুমি কোনো প্যারা নিও না। আমাদের আর একটা কাজ বাকি আছে। বাবুটার একটা নাম রাখতে হবে। ও, আমি একটা নাম ঠিক করে ফেলেছি। আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলে না? প্রাথমিকভাবে আমার আর আম্মুর পছন্দ হয়েছে। এখন তোমার পছন্দ হলে ফাইনাল সিদ্ধান্ত হবে। তা কি ঠিক করলা? তৈবা, সুন্দর না? একটু পরে হিমেলের মৃদু নাক ডাকা শব্দ শোনা গেল, কিন্তু সুচরিতার চোখে ঘুম আসছে না। ওর ক্ষুধাটা বেশ জাগিয়ে উঠছে। এই মুহূর্তে কিছু মুখে না দিলে ওর দু চোখে ঘুম আসবে না। শোয়া থেকে সাবধানে উঠতে যাতে বাবুটার ঘুম ভেঙে না যায়। ডাইনিং রুমে লাইট জ্বালানো না। যদি আবার লাইটের আলো শাশুড়ি মায়ের কাঁচা ঘুমটা ভেঙে যায়, তাহলে উনি আবার বিরক্ত হতে পারবেন। সুচরিতা ফ্রিজটা খুলে একটু খাবার খুঁজতে লাগলো। পাশের রুমের দরজার নিচে দিয়ে আলোর রশ্মি দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে। যেবার গলা শোনা যায়, মনে হয় করিমা ফোনে সোহেলের সাথে কথা বলছে। মাঝে মাঝে সুচরিতা খিলখিল করে করিমার হাসির শব্দ শুনতে পাচ্ছে। সুচরিতা অবাক হয়ে ভাবে, চাকরি নেই, বউ বাচ্চার জন্য আজ অবধি এক ফুটো পয়সা পাঠাতে পারলো না, তারপর মুখ দিয়ে রঙের কথা কি করে বের হয়? আধখানা তরমুজ দেখতে পেল, ওখান থেকে কিছুটা কেটে খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দিল। এমন সময় ওর মনে হলো করিমার রুমের দরজার কাছ থেকে কার যেন একটা ছায়া সরে গেল। সুচরিতা ভাবলো এবার লুকিয়ে দেখার কি হলো। ও বুঝতে পারলো না। ও একবার করিমার দরজায় আড়ি পাততে ইচ্ছে হলো, কিন্তু ও পারল না, মানসিকতায় বাঁধলো। যাই হোক, ক্ষুধা মিটে যাওয়ার পর ঘুমটা ভালো হলো। পরদিন সকালে ঘুম ভাঙার পর শাশুড়িমা আর কারিমার কথা শুনতে পেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দরজা খুলে যখন কিচেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে সময় কারিমা ও শাশুড়িকে বলছে, সুচরিতার মনে হয় আর্থিক অবস্থা খুব খারাপ। তুমি কল্যাণপুর থেকে যাত্রাবাড়ির খবর কিভাবে সংগ্রহ করলে? যাত্রাবাড়ির মেয়েটা তো আবার এ বাড়িতেই থাকে। কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট। এই কয়দিন মনে হয় বাপের বাড়িতে ঠিকমতো খেতে পায়নি। তাই কাল রাত্রিবেলা 1টার সময় সবাই ঘুমিয়ে পড়লে সুচরিতা ফ্রিজ খুলে তরমুজ বের করে খায়। আমি সে সময় যেবার জন্য পানি আনতে বাইরে গিয়ে দেখি সুচরিতা চুরি করে তরমুজ খাচ্ছে। ইচ্ছে করে ওর সামনে আসেনি। ভাবলাম আমাকে দেখলে ও হয়তো লজ্জা পাবে। রাগে সুচরিতার শরীর জ্বলতে লাগলো। তাই বের হয়ে বলল, ভাবি, আপনি বের হলেই পারতেন। খুব ছোট মনের মানুষ আপনি। এই সংসারটা আমারও। এখানে চুরির প্রশ্ন আসছে কোত্থেকে? এই সংসার তোমার না, আমার না। এটা মায়ের সংসার। চোরের মায়ের আবার বড় গলা। কারিমা ঝাঁজ দেখিয়ে বলল, আম্মা, ভাবি এসব কি বলছে? একসাথে থাকতে গেলে দু চার কথা হয়। তোমার সাত সকালে অশান্তি করো না। হিমেলের জন্য রাস্তা রেডি করো, ও অফিস আছে। এ কথা বলে শাশুড়ি মা নিজের রুমে চলে গেলেন। অপমানের লজ্জায় সুচরিতার চোখ ফেটে বাদলের অঝোর ধারা বইতে শুরু করলো। এটাই ওর কপালে লেখা ছিল? নিজের সংসারে চোর সাব্যস্ত হতে হলো। কি ভাগ্য সুচরিতার! ও নাস্তা রেডি করে রুমে গিয়ে হিমেলকে ঘুম থেকে ডেকে তুলল। ঘুম থেকে উঠে সুচরিতার টকটকে লাল চোখ দেখে বলল, কি ব্যাপার তোমার? চোখের এই অবস্থা কেন? সুচরিতা কাঁদতে কাঁদতে বলল, তুমি তো চোরকে বিয়ে করছো। তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? মাকে গিয়ে জিজ্ঞাসা করো। হিমেল ফ্রেশ না হয়ে ওর মায়ের রুমে গিয়ে বলল, কি ব্যাপার মা, এসব কি শুনছি? হিমেল, তুই তো আমার সাথে কখনো এইভাবে উচ্চস্বরে কথা বলিস না। বিয়ের পর আস্তে আস্তে তোর এই উন্নতি হয়েছে। মা, আমি সংসারের টপ টু বটম সমস্ত খরচ মুখ বুজে করি। এর বিনিময়ে আমি তো চাইবো আমার ঘরে শান্তি থাক। এখানে অশান্তির কি দেখলি? একসাথে থাকতে গেলে দু চার কথা হয়, তাই বলে সেটা গায়ে মাখতে হবে কেন? আমি তো ওকে কিছু বলিনি। যা, গোসল করে নাস্তা খেয়ে অফিসে যা। আমার হচ্ছে যত জ্বালা। হিমেল মুখ ভার করে ঘরে এসে গোসল করে নাস্তা না খেয়ে অফিসে চলে গেল। সুচরিতা আগেই জানতো হিমেল এই কাজটা করবে, তাই জন্য টিফিন বক্স রেডি করে ড্রাইভারের কাছে বক্স পৌঁছে দিয়েছিল। হিমেল অফিসে যাওয়ার পর ওর মা এসে বলল, শান্তি হলো এবার তো? আমার ছেলেটা না খাইয়ে অফিসে না পাঠালে তোমার চলছিল না। সুচরিতার মুখে কিছু না বলে আপন মনে কিচেনে দুপুরে রান্না জোগাড় করতে থাকে। কারণ এক কথায় দু কথায় শাশুড়ির সাথে লেগে গেলে আমার হিমেলের কাছে সুচরিতার নামে অভিযোগ করা হবে। অতঃপর আবারও সেই অন্যায় না করে শাশুড়ি মায়ের কাছে মাপ চাইতে হবে। সুচরিতার এসব নাটক আর ভালো লাগে না। দুপুরে লাঞ্চের সময় ড্রাইভার টিফিন বক্সটা হিমেলের কাছে পৌঁছে দিল। হিমেল ড্রাইভারকে বলল, কি ব্যাপার মতি, বাসা থেকে খাবার পাঠিয়েছে? না,
স্যার, সকালে ম্যাডাম টিফিন বক্স দিয়ে বলেছে লাঞ্চের সময় আপনাকে দিয়ে দিতে। লাঞ্চ বক্সটা নিয়ে মুতেই চলে গেল। হিমেল সুচরিতার জন্য কষ্ট হতে লাগলো। এত কিছুর পর সুচরিতার দায়িত্বের ক্ষেত্রে কোনো গাফিলতি নেই। হিমেল জানে ওর মেজ ভাবিটা কুটিল, সারাক্ষণ কুটনামি করতে থাকে। প্রতিদিন সুচরিতাকে অনেক কিছু সহ্য করতে হয়। হিমেলও খুব অসহায় ফিল হতে লাগলো। কি করে এর পরিস্থিতির উত্তরণ করবে ও বুঝতে পারছে না। তার উপর করোনা ও ডলারের দাম বেড়ে যাওয়াতে ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়। এদিকে ওর মেজ ভাই সোহেল কোনো টাকা পয়সা পাঠাতে পারছে না। উল্টে তার সংসার সব কিছু হিমেলকে সামলাতে হচ্ছে। বড় ভাই তার সংসার নিয়ে ব্যস্ত। সব দায় যেন হিমেলের ঘাড়ের উপর চেপে বসে আছে। এক সপ্তাহ সুচরিতার অনার্সের রেজাল্ট দিল। ও ফার্স্ট ক্লাস পেয়েছে। এত ভালো রেজাল্ট শাশুড়িমা খুব খুশি হতে পারলেন না, আবার মন খারাপ করতে পারছেন না। কারণ উনি উদ্যোগ নিয়ে সুচরিতাকে কলেজে ভর্তি করেছেন। ওনার হয়তো অনেক মানসিক সমস্যা আছে, কিন্তু লেখাপড়াকে উনি খুব ভালোবাসেন। সেই কারণে 3 মেয়েকে লেখাপড়া শিখেছেন। মেয়েরাও নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। কিন্তু সুচরিতা তো ঘরের বউ, সেক্ষেত্রে রেজাল্ট এত ভালো হওয়ার দরকার ছিল না। এই মেয়ে তো উনি খুব ভালোভাবেই চেনেন। এত ভালো রেজাল্ট যখন করেছে, এ তো মাস্টার্সে ভর্তি হতে চাইবে। উনি ওনার নিজের পেটের ছেলে সোহেল মাত্র বিকম পাস। যদিও উনি সোহেলের উপর মনে মনে বিরক্ত। পেটের ছেলে হলে কি হবে? ছোটবেলা থেকে ওনাকে জ্বালিয়ে হাড় মাংস এক করে দিয়েছে। কোনো কাজ মনোযোগ নেই, দায়িত্ব জ্ঞান নেই, আরও কিছু খারাপ দোষ আয়ত্ত করছে। তার উপর নিজের ছেলে বলে কথা, অতটা উদার তিনি এখনও হতে পারেননি। তাই নিজের ছেলে যখন ডিগ্রি পাশ করছে, সেক্ষেত্রে পরের বাড়ির মেয়েকে উনি কিছুতেই এমএ পাশ করাবেন না। এই সিদ্ধান্ত উনি মনে মনে নিয়ে ফেলছেন। তবে হিমেলের সামনে বাহ্যিকভাবে এক ফেক হাসির প্রলেপ নিজের অভাবে ছড়িয়ে রেখেছেন। আজ হিমেলও খুব খুশি। একটু আগে ও অফিস থেকে বের হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকেল 5টা বাজে। বাড়ি ফিরতে 6টা বেজে যায়। ডোরবেল বাজাতে ওর মা এসে দরজা খুলে দেয়। ড্রাইভার আর হিমেলের হাতে এত মিষ্টি দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, মিষ্টির বহর দেখে মনে হচ্ছে পুরো বাজার ধরে মিষ্টি কিনে এনেছিস। এদিকে তোর ব্যবসার অবস্থা ভালো না, বুঝে শুনে খরচ করা উচিত। মা, ব্যবসা আজ খারাপ কাল ভালো হয়ে যাবে, কিন্তু এই সময়গুলো তো জীবনে বারবার আসবে না। আর খুব বেশি না, মাত্র 20 কেজি মিষ্টি এনেছি। একটু বেশি করে মিষ্টি কিনে এনেছি কারণ তৈবা জন্মের পর কোথাও মিষ্টি পাঠানো হয়নি। সুচরিতা খুব দারুণ একটা রেজাল্ট করলো। দুটি সুখবরের মিষ্টি একসাথে বিলিয়ে দেই। মনে মনে বলল, আদিক্ষেতা থেকে বাঁচি না। তা অবশ্য ঠিক বলছিস। ড্রাইভারকে দিয়ে সাবেরা, জোহরা, তাহেরার বাসায় মিষ্টি পাঠিয়ে দে। তোর শ্বশুরবাড়িতে মিষ্টি পাঠিয়েছিস? এরপর আবার যেদিন ও বাড়িতে যাব, তখন মিষ্টি কিনে নিব। আর একটু আদিক্ষেতা দেখিয়ে বললেন, সুচরিতাকে একটু ডেকে দে, ওকে নিজের হাতে আজ মিষ্টি মুখ করাবো। মনে মনে ভাবলেন, এত যদি মাথা থেকে মাস্টার্স ভর্তির ভূতটা নেমে যায়। যাক, হিমেল মনে মনে খুব খুশি হলো। ও ভাবলো ওর মা মনে হয় সুচরিতাকে ভালোবাসতে পেরেছে। হিমেলের ডাকে সুচরিতা ও শাশুড়ি মায়ের ঘরে এসে বলল, মা আমায় ডেকেছেন? আসো, তোমাকে আজ নিজের হাতে মিষ্টি খাবো। তুমি আমার সম্মান রেখেছো। পড়ালেখা তো অনেক হলো, এখন মনোযোগ দিয়ে সংসার করো। শাশুড়ি মায়ের মুখের কথাটা শোনা মাত্র ওর অ্যান্টেনা সজাগ হলো। তারপর বুকে সাহস রেখে ও বলল, মা আমি মাস্টার্সে ভর্তি হবো, সেটা পরে দেখা যাবে। এখন এদিকে আসো, তোমাকে মিষ্টি মুখ করাই। শাশুড়ি মা নিজের হাতে সুচরিতাকে মিষ্টি খাইয়ে দিয়ে বলল, কারিমাকে এই মিষ্টিটা দিয়ে এসো। সুচরিতার পায়ের শব্দে রুমের কাছাকাছিতে কারিমা দাঁড়াম করে দরজাটা লাগিয়ে দিল। সুচরিতা একটু অবাক হলো। তারপর ভদ্রতা রেখে দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভাবি, মা আপনার জন্য মিষ্টি পাঠিয়েছে। তুমি টেবিলে মিষ্টি ঢেকে রাখো, আমি জেবাকে ঘুম পাড়িয়ে এসে খাবো। জেবা ঘুমায়নি, ঘুমিয়েছে, কিন্তু ঘুমটা এখনও গাঢ় হয়নি। সুচরিতা বুঝতে পারছে ওর এত ভালো রেজাল্ট হবে হয়তো ওর শাশুড়িমা এবং কারিমা কেউ আশা করেনি। কিন্তু শাশুড়িমা খুব গভীর জলের মাছ, এবং করিমার মতো এতটা নিচু মনের মানুষ উনি নন। কিন্তু করিমা আসলে খুব সংকীর্ণ মনের মানুষ, তাই ওর হিংসেটা ও ঢেকে রাখতে পারে না। অনেক ক্ষেত্রে এটা জিঘাংসা রূপ নেয়। তবে আর সুচরিতা নিজেকে কুল রাখার চেষ্টা করছে। ওরা এত ভালো সংবাদে ঘরের পরিবেশ সুচরিতা নিজেকে কুল রাখার চেষ্টা করছে। ওরা এত ভালো সংবাদ ঘরের পরিবেশ এই মুহূর্তেও খারাপ করতে চায় না। তো এবার কান্নার শব্দ শুনে সুচরিতা রুমের ভিতরে চলে আসলো। অবশ্য হিমেল বিছানায় শুয়ে বাচ্চাকে সামলানোর চেষ্টা করছে। সুচরিতা এসে তৈবাকে কোলে তুলে নিল।
ওর কান্না দেখে থেমে গেল। হিমেল শোয়া থেকে উঠে বসে বলল, আমাকে একটু মিষ্টি খাইয়ে দিলে না? মিষ্টি তো তুমি আমাকে খাওয়াবে। আল্লাহর রহমতে তোমার সন্তানের মা হলাম, এত ভালো রেজাল্ট করলাম, অথচ তুমি আমাকে কিছু গিফট করলে না। আসলে তুমি আমাকে কখনো ভালোবাসতে পারোনি। হিমেল রহস্যময় হাসি দিয়ে বলল, আমাকে তোমার তাই মনে হয়? তা নয় তো কি। হিমেল বালিশের নিচ থেকে একটা 1 ভরি ওজনের সোনার চেন বের করে সুচরিতার গলায় পরিয়ে দিল। সুচরিতার মুখটা খুশিতে ঝলমল করে উঠল। খানিক পরে মুখটা মলিন করে বলল, করোনার পর তোমার ব্যবসা তেমন ভালো যাচ্ছে না। কেন এত খরচ করলে বলো তো? শোনো, জীবনে উত্থান পতন, মান অভিমান, অভাব অনটন থাকবে। সেই কারণে এই আনন্দগুলো জীবন থেকে বাদ দেওয়া যাবে না। মানুষের দীর্ঘ জীবন বেঁচে থাকতে হলে এই সুখের মুহূর্তগুলো সোনালি ফ্রেমে বন্দি করে নিতে হয়। যখন জীবনের দুঃখ সে গ্রাস করে, তখন এই সুখের স্মৃতিগুলো মুহূর্তকে অনুভব করে বেঁচে থাকতে হয়। আর ভেবে নিতে হয়, নিশ্চয় সামনে সুদিন অপেক্ষা করছে। এত সুন্দর কথা বললাম, আমাকে একটু মিষ্টিমুখ করাও। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সুচরিতা মিষ্টি আনতে কিচেনে গিয়ে দেখে করিমা জেবার জন্য বিকালের নাস্তা রেডি করছে। ও করিমাকে দেখে বলল, ভাবি, তোমার মিষ্টিটা টেবিলে ঢাকা আছে, জেবাকে একটু মিষ্টি খাইয়ে দিতে পারো। আমার এখন এত রস নাই। এই কথা বলে করিমা সুচরিতার দিকে তাকিয়ে ওর গলার সোনার চেনটার দিকে জ্বালাময়ী দৃষ্টি নিক্ষেপ করে বলল, ছোট ভাই তোমার জন্য আজ এই চেনটা কিনে এনেছে। সুচরিতা 4 বছর এই সংসার থেকে কিছুটা বুদ্ধি খরচ করতে শিখেছে। তাই বুদ্ধি করে করিমাকে একটু খোঁচা দিয়ে বলল, আমার কি সে কপাল আছে ভাবি? মেয়ে হয়েছে বলে এনেছে, তা না হলে কি আর আনতো? একথা বলে সুচরিতা মিষ্টি নিয়ে কিচেন থেকে বের হয়ে গেল। করিমা জেবাকে বিকেলের নাস্তা খাইয়ে মনে মনে ভাবল, শাশুড়িমাকে এই চেনের কথাটা বলতে হবে। আর সোহেলকেও ছাড়বে না। ওর মেয়ে সন্তান হয়েছে বলে এই সংসারে ওকে কম কথা শুনতে হয়নি। মায়ের তালে পরে সোহেলও অনেক কথা শুনিয়েছে। সেবার ঈদের সময় ছোট এক জোড়া ঝুমকো জেবার নাম করে কিনতে চেয়েছিল। সোহেল বলে, কি পয়দা তো করেছ মেয়ে, ওকে দিবে সব নিয়ে, তা পরের বাড়ি যাবে। আর এদিকে আমি ফতুর হয়ে যাই, তাই না? সুতরাং সুচরিতাকে এ বাড়িতে থেকে এত সুখ ভোগ করতে দিবে না। আরও কিছু কথা আছে যেটা এই মুহূর্তে শাশুড়িমাকে বলা উচিত। মাগরিবের আজান শোনা যায়। সুচরিতা আর হিমেল উজু করে ওদের রুমে নামাজে বসে পড়ে। কারিমা নামাজ পড়ে জেবাকে টিভি ছেড়ে দিয়ে খুব বিষণ্ণ মনে শাশুড়িমায়ের রুমে নারকেল তেলের শিশিটা নিয়ে গেল। তারপরও শাশুড়িমাকে বলল, মা, মাথায় তেল দিয়ে দিব? দাও। তুমি ছাড়া তো আর কারো আমার মাথায় তেল দেওয়ার কথা মনে পড়ে না। মুখটা মলিন কেন? মনে হয় তোমার শরীর খারাপ? মা, আমার মনটা ভালো না। আপনার ছেলের নাকি ডায়াবেটিস ধরে পড়েছে। আমাকে আগে কেন বলনি? আমি তো কালকেই জানলাম। এখন আমার কি হবে মা? এত অস্থির হওয়ার কিছু নেই। ও ফোন দিলে আমাকে দিও, ওর সাথে কথা বলবো। আপনি ছাড়া এ বাড়িতে সোহেলের কথা আর কেউ চিন্তা করে না। এদিকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আবার কেউ সোনার চেন কিনে মেয়েকে উপহার দেয়, আর মেচ্ছুতে সেই চেন মা পরে বেড়ায়। হিমেলটার বুদ্ধিশুদ্ধি কোনোদিনও হবে না। বলদের মতো আচরণ করেছে। ছেলে হলে না হলে বুঝতাম, আয় করে বরকত বাড়িয়ে দিবে। যা হয়েছে তো মেয়ে, যাবে তো সব পরের বাড়ি। লোকসানের বোঝাটা আরও বাড়িয়ে লাভ কী? আমার তো নর্মাল বেবি হয়েছে, সুচরিতার হয়েছে আবার সিজার। এখানে একগাদা পয়সার অপচয়। তার উপর শুনতে পাচ্ছি ও নাকি মাস্টার্সে ভর্তি হবে। আমাকে পাগলা কুত্তা কামড়িয়েছে, তাই না? ওকে আমি মাস্টার্সে ভর্তি করাবো? আমার পেটের ছেলে যখন এমএ পাস করতে পারলো না, সেখানে উড়ে এসে জুড়ে বসে একজনকে বিদ্যাধারী বানাবো, তাই না? দেখো কি করে এমএ পর স্বাদ মিটিয়ে দেই। বেশ কিছুদিন সময় পার হয়ে গেল। এদিকে সুচরিতার মাস্টার্সের ভর্তির ফর্ম ছাড়া হয়েছে। ও হিমেলকে ফর্ম আনতে বলল। হিমেল সেদিন অফিস থেকে এসে মাগরিবে নামাজ পড়ে ওর মায়ের কাছে সুচরিতার মাস্টার্সের ভর্তির কথা বলতে গেলে ওর মা বলল, কি করে পারলি এ কথা মুখ দিয়ে উচ্চারণ করতে? ওদিকে বিদেশের ভুঁইয়ে তোর ভাই অসুস্থ হয়ে পড়েছে। একবারও খোঁজ নিয়েছিলি ভাইটা কেমন আছে? স্বার্থপরের মতো নিজের বউ বাচ্চা নিয়ে মেতে আছিস। জয়েন্ট পরিবারের সবার দুঃখ কষ্ট সবাইকে ভাগ করে নিতে হয়। আমাকে কবে একটা গয়না গড়িয়ে দিছিস? ভাইয়া তো প্রতিদিন ভাবির সাথে কথা বলে। আমি ভাবলাম ভালোই আছে, খারাপ কিছু হলে তো বলতো। তাছাড়া অফিস নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি, তাই ফোন দেওয়া হয় না। ঠিক আছে, এখন থেকে ফোন নিয়ে খোঁজ নিবি। আর তোমাকে বহুবার গয়না গড়িয়ে দিতে চেয়েছি, তুমি রাজি হওনি। সবসময় বলছো গয়না জাকাত তুমি টানতে পারবে না, তাই কেনা হয়নি। ঠিক আছে, তোমাকে একজোড়া বালা গড়ে দেবো। মা, সুচরিতার আগামীকাল ভর্তির লাস্ট ডেট। কাল ওকে নিয়ে আমি ভার্সিটি দেবো।
ও, মনে মনে তুই এই ফোন দিয়ে এঁটেছিস? আমাকে গয়না করিতে দিয়ে বউয়ের উচ্চাশা পূরণ করবি? সে আমি হতে দেব না। আমি যখন একবার না বলেছি সেটা আর হা হবে না। সুচরিতার নিজের রুমে বসে সবটা শুনল, কিন্তু মনে মনে ভাবলো ইনশাআল্লাহ কাল ও ভর্তি হতে যাবে। কোনো বাধা এসে শুনবে না, কারণ এটা ওর অস্তিত্বের প্রশ্ন। হিমেল বিরস বদনে ঘরে এসে শুয়ে পড়ল। সুচরিতা রাগ করে ওর পাশে শুয়ে পড়ল। মনে মনে সকাল হওয়ার অপেক্ষা করলো। রাত 10টার দিকে কারিমা খুব আহ্লাদি করে সুচরিতার রুমের দরজায় নক করে বলল, ছোট ভাই ডিনার করবেন না? না, আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। সুচরিতা রাতে ডিনার না করে ঘুমিয়ে পড়ল। পরদিন খুব ভোরে সুচরিতা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে ঢেকে রাখলো। কাজের খালা এসে সব কাজ গুছিয়ে চলে গেল। সুচরিতা জেবাকে খাইয়ে দিল। তারপর ওয়াশরুমে গিয়ে গোসল করে রেডি হয়ে হিমেলকে বলল, আমি কলেজে যাচ্ছি, তুমি তো এবাকে দেখে রাখো। সুচরিতা, মাথা গরম করো না, রাতে কিছু খাওনি, নাস্তা করে নাও, আমিও যাব তোমার সাথে। কথা বলে হিমেল ওর মায়ের রুমে গিয়ে বলল, মা, আমি সুচরিতার সাথে কলেজে যাচ্ছি। ওর মা রেগে গিয়ে বলল, তুই যদি আজ ওকে ভর্তি করাতে যাস তাহলে আমার মরামুখ দেখবি। হিমেল কিছু বলার আগে সুচরিতার শাশুড়ি মায়ের রুমের দরজায় এসে বলল, আজ যদি আমি ভর্তি হতে না পারি তাহলে তুমিও আমার মরামুখ দেখবে। এই কথা বলে সুচরিতা ঝড়ের গতিতে বাসা থেকে বের হয়ে গেল। সুচরিতা এভাবে ঝড়ের গতিতে চলে যেতে দেখে হিমেলও নিজেকে ঠিক রাখতে পারল না। ড্রাইভার মতিকে গাড়ি বের করতে বলে তৈবাকে রেডি করে দিয়ে সুচরিতার কলেজের দিকে রওনা হলো। ওর খুব টেনশন হচ্ছে, অজানা আশঙ্কায় বুকটা বারবার কেঁপে উঠছে। এদিকে সুচরিতার ফোন বাসায় ফেলে রেখে যাওয়াতে হিমেল আরও অস্থির লাগছে। কল্যাণপুর থেকে বাংলা কলেজ খুব একটা দূরে নয়, কিন্তু আজ যেন হিমেলের মনে হতে লাগলো এ পথ যেন শেষ হবার নয়। কলেজের গেটের একপাশে গাড়িতে বসে গেটের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 1টা বাজে। এদিকে তৈবাও কাঁদতে লাগলো। যদিও হিমেল সাথে করে ফিডার নিয়ে এসেছে, তারপরও তৈবা মুখে দিতে চাইছে না। তৈবার 5 মাস পেরিয়ে বয়সে পড়ছে। ওর এই বয়সে এত দীর্ঘ সময় মাকে ছেড়ে থাকেনি। বেলা 2টোর দিকে সুচরিতার কলেজের গেটের কাছে আসতে দেখে হিমেলের যেন প্রাণ ফিরে এলো। সুচরিতাকে দেখে হিমেল গাড়ি থেকে নেমে বলল, ফোনটা সাথে করে আনবে না? টেনশনে হয়তো। আর মেয়েটা কখন থেকে কান্নাকাটি করছে। সুচরিতা হিমেলকে দেখে অবাক হলো। ওর মায়ের কসম ফেলে মেয়েকে নিয়ে কলেজে ছুটে এসছে, তাহলে কি এখন আর থেকে ওর বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে, নাকি পেন্ডুলামের মতো কখনো এদিক কখনো এদিক দুলবে? সুচরিতা তৈবাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসে ফিডার মুখে তুলে নিল। মায়ের শরীরের ঘ্রাণ পেয়ে তৈবার কান্না থেমে গেল। সুচরিতা হিমেলকে দেখে নির্ভার লাগলেও পুরোপুরি ওর উপর ভরসা করতে পারল না, কারণ ও জানে ও শাশুড়ির কাছে টেনে বাবা বাছা করে ব্রেনটা ওয়াশ করবে, অমনি অমনি হিমেল মোমের মতো গড়ে যাবে। তখন ওর শাশুড়ি মা যা বলবে হিমেল তাই করবে, আর ওর শাশুড়ি মাকে নাচাবে কারিমা আর সোহেল। সুচরিতার মুখ দিয়ে বিরাট দীর্ঘশ্বাস বের হলো। আজ বাসায় গিয়ে কী পরিস্থিতির মোকাবেলা করতে হবে কে জানে। সুচরিতার নীরবতা দেখে হিমেল বলল, কী এত ভাবছো? ভাবনার কি শেষ আছে? হিমেল জানে সুচরিতা রাতে ডিনার করেনি। সকালে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করছে, কিন্তু নিজের খাওয়ার সুযোগ পায়নি। ওর মলিন বিবর্ণ মুখটার দিকে তাকিয়ে হিমেলের খুব কষ্ট অনুভব হয়। সুচরিতার নীরবতায় হিমেল নিজেকে অপরাধী মনে হতে লাগলো। এই পরিবেশটাকে সহজ করার জন্য বলল, আমার খুব খিদে পেয়েছে, চলো কোথাও একটু বসে কিছু খেয়ে নিই। তুমি তো কাল রাত থেকে কিছুই খাওনি। সুচরিতা একটা মলিন হাসি দিয়ে বলল, তুমি আমার কথা ভাবো? এটা তুমি কি বললে? ঠিক আছে চলো। এতক্ষণ ওর কোনো ক্ষুধা অনুভব হয়নি, তো এবার ঘুমিয়ে পড়েছে। হিমেলের কথা শুনে পেটের ভিতরে মোচড়াতে লাগলো। আসলে নিজেকে কষ্ট দিয়ে কী লাভ? বরং লড়াই করতে গেলে সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার জন্য খেতে হবে। 25 বছর জীবনটাতে এই সময়টাতে এসে সুচরিতা মনে হতে লাগলো এই লড়াইটা ওর একার। ওর অস্তিত্ব টিকিয়ে রাখায় ওকে পালন করতে হবে। আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে ও কারো উপর ভরসা করতে চায় না। হিমেল আর সুচরিতা বাইরে লাঞ্চ করে বিকেল 5টায় কল্যাণপুরে চলে আসলো। গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান শুক্কুর মিয়া হিমেলকে সালাম দিয়ে বলল, ছোট সাহেব, বড় সাহেব আসছে, আপনার কথা জিজ্ঞাসে। আচ্ছা ঠিক আছে। গাড়ি থেকে হিমেল আর সুচরিতা নেমে ঘরের দরজার কাছে এসে দেখে দরজাটা ভেজানো। ঘরে ঢুকে রোমেল হিমেলকে ডেকে বলল, আয় এদিকে বস, তোর সাথে কথা আছে। ড্রয়িং রুমে জোহরা আর রোমেল বসে আছে। সুচরিতা বুঝে গেছে কাহিনী কি। দেখা যাক কপালে কি লেখা আছে। ও জোহরা আর রোমেলকে সালাম দিয়ে তৈবকে নিয়ে নিজের রুমে চলে গেল। কোনো খোঁজখবর না দিয়ে এভাবে চলে আসলে সব কিছু ঠিকঠাক আছে তো?
এমন সময় রাজন দৌড়ে এসে হিমেলকে বলল, চাচু কেমন আছো? আমি তোমার সাথে পিজা খেতে বাইরে যাব। যশোরের মানুষ ভালো পিজা বানাতে পারে না। রাজন, তুমি এখন ভেতরে যাও, চাচুর সাথে গুরুত্বপূর্ণ আলাপ আছে। বাবার মুখে এই কথা শুনে রাজন মুখ ভার করে চলে গেল। তোর বাচ্চাটাকে দেখতে আসলাম, জন্মের পরপর আসার ইচ্ছে ছিল। রাজনের পরীক্ষা ছিল, তাই আশা হয়ে ওঠেনি। এখন পদ্মা ব্রিজ হয়ে যাওয়াতে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। 4 ঘন্টার সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানো যায়। তা ঠিক, তবে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলছে, এতে টিকে থাকা দায় হয়ে যাচ্ছে। উন্নয়নের ছোঁয়া ভালো লাগে, কিন্তু যখন করে ভ্যাট দিতে দিতে পকেট খালি হয়ে যায়, তখন মনে হয় খেয়ে পড়ে ভালো থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। ডলার সংকটে হতে এলসি খুলতে সমস্যা হচ্ছে, এতে ব্যবসার লোকসান গুনতে হচ্ছে। হিমেল জোহরার দিকে তাকিয়ে বলো, তুই হঠাৎ আসলি কেন? কেন, আমার কি এ বাড়িতে আসা নিষেধ? না, নিষেধ হবে কেন? মাকে কেমন সুখে রেখেছো সেটা দেখতে এসেছি। আজকে এসে যা দেখলাম বলার ভাষা হারিয়ে ফেললাম। কেন, তুই এসে কি দেখলি? তুমি এবার জানতে চাইছো কি দেখছি? মায়ের চোখে পানি দেখছি। তোমার বউ কি লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হয়ে দেশোদ্ধার করবে, যে তাকে সংসার পেলে এখন ছুটতে হবে? তবে ওর বাম্মা ওরে বিয়ে দিলেও কেন? লেখাপড়া শেখাতো। আমরা তো জোর করে ওকে এবাড়ির বউ বানাইনি। ওর বাম্মা দিয়েছে বলে আমরা ওকে বাড়ির বউ করে নিয়ে এসেছি। এখন শুধু শুধু লেখাপড়ার বাহানা তুলে সংসারে অশান্তি করা। তোমার বউকে এসব বন্ধ করতে বলো। সুচরিতার ওপর অনেক দিন ধরে পুষে রাখা রাগ ঝাড়তে পেরে আজ জোহরার নিজেকে খুব হালকা লাগছে। ও মনে মনে বলছে, ঘুঘু দেখেছো তুমি? তবে ঘুঘুর ফাঁদ তো দেখোনি। এখন হাড়ে হাড়ে টের পাবে বাছাধন, আমাকে কথা শোনানোর ঝাল কিভাবে তুলে নিই। খেলা তো কেবল শুরু করছি। এটা এখন সম্ভব নয়। আজও ভর্তি হয়ে গেছে, আর এতটা টাকা খরচ করে যখন ভর্তি করেছি, তখন পড়াশোনাটা শেষ করুক। মোটেও তো 1 বছর। আমি বলি কি, মা যখন এই মুহূর্তে চাইছে না, তখন সুচরিতার এখন মাস্টার্স করার দরকার নেই। মায়ের রাগটা পড়ে গেল সুচরিতার। তখন আবার ভর্তি হয়ে মাস্টার্সের পড়াশুনো করুক। আসলে শরীরের টেনশনে মায়ের মেজাজ মর্জি ভালো থাকে না। আর একটা বিষয়, এক বউ সংসারে খাটবে আর এক বউ পড়াশোনা করবে, এটা দেখতে তেমন ভালো দেখায় না। কিন্তু ভাইয়া, সুচরিতা তো কারো ঘাড়ে কাজ চাপিয়ে দিয়ে পড়াশোনা করে না। সংসার সব দায়িত্ব পালন করে তারপর বাকিটা সময় লেখাপড়া ব্যয় করে। এতে আমি তো কোনো সমস্যা দেখছি না। এই কথা বলে হিমেল নিজের রুমে চলে আসলো। রোমের মুখটা গম্ভীর হয়ে গেল। হিমেলকে দেখে সখিনা বলল, ছোট ভাই, তোমার মেয়ে অনেক ভাগ্যবতী। দেখতে পুরোটা তোমার মতো হয়েছে, তাই ভাবি। তবে বড় হওয়ার সময় চেহারার অনেক পরিবর্তন হয়। একথা বলে হিমেল ওয়াশরুমে চলে গেল। সখিনা সুচরিতা বলল, ছোট ভাই বাইরে থেকে কেবল ফিরলো, একটু বিশ্রাম নিক। আমি আছি কয়েকদিন, পরে গল্প করা যাবে। তোমাকে একটা কথা বলি, স্রোতের বিপরীতে চলতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয়। দেখো তুমি কতটা শক্তি ধারণ করতে পারো। একথা বলে সখিনা শাশুড়ির রুমে চলে গেল। সুচরিতা ফ্রেশ হয়ে এসে তৈবাকে ব্রেস্ট ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিল। এদিকে জোহরা মায়ের রুমে গিয়ে কারিমা আর শৌখিনের সাথে গল্প করতে বসলো। কারিমা আদিক্ষেতা করে জোহরাকে বলল, আপু, মা আজকে দুপুরে কিছুই খেতে পায়নি। কি রান্না করছিলে? পেঁপে ভর্তা, ইলিশ মাছ দিয়ে বেগুন আর করলার চচ্চড়ি। মায়ের দিকে তাকে জোহরা বলল, এভাবে শুয়েছ কেন? আমাকে কিছু খেতে দাও। সুচরিতার শাশুড়ি শোয়া থেকে উঠে কারিমাকে বলল, মহারানীকে বলো একটু তেলের পিঠা বানিয়ে দিতে। আমার দাদুভাই তেলের পিঠা পছন্দ করে। একথা শুনে কারিমার শরীরটা জ্বলে উঠল। রাজনকে দেখলে শাশুড়ি মায়ের আধিক্যতা বেড়ে যায়, কিন্তু মুখে একটা ফেক হাসি প্রলেপ মেখে করিমা সুচরিতা ফরমায়েশের জন্য দিয়ে আবার শাশুড়ি মায়ের রুমে চলে গেল। জোহরা আহ্লাদ করে মাকে বলল, মা, আজকে একটু বাটা দিয়ে মুরগির মাংস রান্না করবে, আমার খুব খেতে ইচ্ছা করছে। আর তুমি তো পছন্দ করো বাটা ঝালের তরকারি। দুপুরে যখন ঠিকমতো খেতে পারোনি, রাতে তো খেতে হবে। তা নাহলে শরীর কীভাবে ঠিক থাকবে? এখন আবার ঝাল বাড়বে কেন? শাশুড়ি কিছু বলার আগে কারিমা বলল, মা, দুপুরের তরকারি কুটতে আমার হাত কেটে গেছে, আমি তো ঝাল বাড়তে পারবো না। জোহরা কারিমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, তুমি বাড়বে কেন? ছোট ভাবিকে বাড়তে বলো। একটু ধনিয়া বাড়তে হবে, মাংসটা বড়োভাবে রান্না হবে। সুচরিতা ঝাল বাটার কথা শুনে শাশুড়িমাও খুশি হলেন। সুচরিতার উপর থেকে রাগটা একটু কমে আসলো। কারিমা মনে মনে খুশি হলেন। ওর এই মুহূর্তে কোনো কাজকর্ম নেই। শাশুড়িমায়ের ঘরে বসে সবার মুন্ডু চটকানো যাবে। আর সুচরিতা ঝাল বাড়তে গিয়ে নাকের জল আর চোখের জল এক করুক। শাকিনা কিচেনে গিয়ে তেলের পিঠেগুলো নিয়ে এসে সবাই খেতে লাগলো, আর শুকনো মরিচ আর ধনে বাড়তে দিয়ে আসলো। ঝাল আর মরিচের দিকে তাকিয়ে সুচরিতার চোখের জল
বাঁধ ভাঙা জোয়ারের মতো বের হয়ে আসতে চাইল, কিন্তু এক ফোঁটা জলও বের হতে দিল না। মনে মনে প্রতিজ্ঞা করলো, ঝড় বয়ে যাক, মাস্টার্স ভর্তিও যখন হয়েছে তখন পড়াশোনা চালিয়ে যাবে, কোনো স্টাডি গ্যাপও দিবে না। এটাই ওর প্রতিবাদ। ও শাশুড়ি রুমে বসে সবাই বসে বসে পিঠে খেতে লাগলো। রুমেল হিমেলকে ডেকে নিয়ে মায়ের রুমে পিঠে খেয়ে পরিবেশটা স্বাভাবিক করতে লাগলো। সুচরিতার রান্নার হাত বেশ ভালো, পিঠেগুলো নরম তুলতুলে, মুখে দিতেই যেন গলে যাচ্ছে। বাসুরের মুখে প্রশংসা শুনে করিমার শরীর যেন জ্বলতে লাগলো। তাই প্রসঙ্গ ঘোরাতে বলল, মায়ের ট্রেনিংয়ে আমরা রান্না শিখেছি, রান্না তো ভালো হতেই হবে ভাইয়া। কথাটা ঠিক বললেন না। তোমরা তিনজনে মায়ের কাছে রান্না শিখছো, কিন্তু তিনজনের হাতের রাত তিন রকম। তবে সুচরিতার রান্না তোমাদের সবার থেকে আলাদা। জোহরা মনে মনে ওর ভাইয়ের উপর বিরক্ত হলো। কোথাও এই সুযোগে ছোট ভাই আর ওর নটঙ্গী বউটারে বাসের উপর রাখবে, তা না করে প্রশংসা গাইছে। শাশুড়ি সুচরিতার শাশুড়িও মনে মনে বিরক্ত হচ্ছে, তাই উনি প্রসঙ্গ ঘোরাতে বলেন, আমার জোহরার হাতে রান্নার স্বাদ অনেক। একদিকে চাকরি করে সংসারে আয় করছে, তেমনি অন্যদিকে রান্নার লোক ছাড়া ঠিকই লোক দিয়ে সংসার সব কাজ একাই সামলে নিচ্ছে। এর সাথে আবার মেয়েটাকেও লেখাপড়ায় নিজে দেখে, এ পর্যন্ত টিচার দেয়নি। ও নিজেই তো শিক্ষক, ওর মেয়ে তো ওর স্কুলে পড়ে, হিমেল বলল। তারপরেও লাগে। সুচরিতা এদিকে ভাত বাটা দিয়ে মুরগির ঝাল, মাংস, বেগুন ভাজি, স্যালাড করে টেবিলে বেড়ে দিয়ে শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বলল, মা টেবিলে ভাত বেড়ে দিছি। জোহরা একথা শুনে বলল, মাংসটা তো ভাবি রান্না করার কথা ছিল, ভাবি আজকে জার্নি করে আসলো তাই আমি রান্না করলাম। রমেল একটু বিরক্ত হয়ে বলল, একজন রান্না করলে হলো, এটা নিয়ে এত পেঁচানোর কী আছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 9টা বাজে। জোহরা, তোর তো বাড়ি যেতে হবে, চল খেয়ে নেই। সবাই একসাথে বসে ডিনার করে নিল। কারিমা আর সখিনা ওদের বাচ্চাদের খাইয়ে দিল। মুরগির মাংসটা হেব্বি হয়েছে। শাশুড়ি মা থাকতে না পারে বললেন, অনেকদিন পর বাটা চালের তরকারি খাচ্ছে, বেশ স্বাদ লাগছে। সবাই খুব তৃপ্তি সহকারে ডিনার করলো। হিমেল জোহরাকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। পরদিন খুব সকালে সুচরিতা ঘুম থেকে উঠলো, রুটি আর সবজি বানিয়ে টেবিলের উপর রাখলো, চা বানিয়ে ফ্লাক্সে ঢেলে দিল, বাচ্চাদের জন্য নুডলস বানালো। তো এবার খাবার রেডি করে রেখে হিমেলকে বললো, তো এবার ঘুম থেকে উঠলে খাইয়ে দিও। তুমি কোথায় যাচ্ছ? আমার সকালে দুটো ক্লাস আছে, 12টার মধ্যে চলে আসবো। আজ না গেলে হতো না? ভাই এভাবে চলে যাবার পর তুমি না হয় নিয়মিত ক্লাসে দিত। প্রথম ক্লাস বাদ দিতে চাইছি না। সুচরিতার বডি ল্যাঙ্গুয়েজ দেখে হিমেল আর কিছু বলল না। তারপর রেডি হয়ে শাশুড়িমাকে বলল 9টার মধ্যে। সুচরিতা বাসা থেকে বের হয়ে গেল। শাশুড়িমা ওর গমন পথের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এ অন্য জিনিস, দুনিয়া লয় যাক, কিন্তু নিজে একবার মুখ দিয়ে যেটা বার করবে সেটা উনি করেই ছাড়বেন। সুচরিতা কলেজ যাওয়ার পর হিমেলের উপর ওর মা সমস্ত রাগ ঝেড়ে বলল, তোমার আর ব্যবসা করতে হবে না, অফিস চালাতে হবে না, বসে বসে বউয়ের বান্দিগিরি করো, আর দিনে দিনে স্তন্যতে পরিণত হও। এই জন্য মনে হয় তোমারে জন্ম দিয়েছিলাম, এটাই আমার কপালে লেখা ছিল। এইটুকুটা মেয়ের সাথে তুমি পেরে ওঠো না? এত সাহস ওই নটঙ্গীর আসে থেকে? নাকি ওর বাপের মানুষগুলো কলকাঠি নেড়ে বেড়ায়? তোমার নাকি ব্যবসার অবস্থা ভালো না, তাহলে বউরে লেখাপড়া করানোর টাকা আসে থেকে? হিমেলের মা একটানা হিমেলকে গালমন্দ করেই যাচ্ছে দেখে রুমেল এসে বলল, মা এভাবে মাথা গরম করো না, সারাক্ষণ এভাবে বকাবকি করলে তুমি অসুস্থ হয়ে যাবে। আমার সুস্থ অসুস্থতায় কারো কি যায় এসে যায়? কতদিন ওরে বললাম বউয়ের লাগাম টেনে ধর, কে শুনে কার কথা? বউরে যে মাস্টার্স ভর্তি করালো, ওর বাচ্চা কে দেখবে, এই চিন্তা ও করছে। আমার পক্ষে বাচ্চা সামলানো সম্ভব না। হিমেল মনে মনে সুচরিতার উপর বিরক্ত হলো। আজ ওর না গেলে কী এমন ক্ষতি হতো? সুচরিতা রিক্সা করে কলেজের পথে রওনা হলো। কল্যাণপুর থেকে বাংলা কলেজে বেশ কাছে, এতটুকুন পথ ও রিক্সা আসা যাওয়া করে, সচরাচরও গাড়ি ব্যবহার করে না। বিয়ের পর প্রথম প্রথম হিমেল গাড়িটাও ব্যবহার করতো, কিন্তু একদিকে শাশুড়ি খোঁটা দিয়ে বলল, বাপের সংসারে থাকতে কোনোদিন তো প্রাইভেট গাড়িতে চড়ে বেড়ানোর স্বপ্নও দেখেনি। কি ভাগ্য তোমার, বিয়ের পর তুমি গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াতে পারো। আর আমার মেয়েরা এত শিক্ষিত সুন্দরী হয়, এখনও পর্যন্ত নিজেদের ব্যক্তিগত গাড়ি কিনতেই পারলো না, অথচ আমার মেয়েরা চাকরি করে। যেহেতু সুচরিতার বাপের বাড়িতে গাড়ি ছিল না, তাই ও একা বের হলে কখনো হিমেলের গাড়ি ব্যবহার করে না। যদি হিমল বলে ওর যা কিছু আছে সবটাতে সুচরিতার অধিকার আছে, তারপরে সুচরিতার কোথাও যেন বাধে। আর এত খোঁটা ওর আত্মসম্মান লাগে। আজকে ওর না আসলে এমন কোনো সমস্যা হতো না, কিন্তু ওর নিজের অস্তিত্বকে বোঝাতে একরকম জোর করে
কলেজে এসেছে। শাশুড়ি ননদ যদি এভাবে বাধা দেওয়ার চেষ্টা না করতো তাহলে হয়তো ও কলেজে আসতো না। কিন্তু ওরা যেভাবে বাধা সৃষ্টি করছে, বাধ্য হয়ে সুচরিতা আজ কলেজে আসার সিদ্ধান্ত নিয়েছে। সুচরিতা জানে এভাবে কলেজে আসাতে বাসায় সবাই ওর উপর বিরক্ত হবে। এতে অবশ্য সুচরিতার কোনো কিছু যায় আসে না। এই যে সারাদিন সবার মন রক্ষার্থে সংসারের কাজগুলো আপন মনে করে যায়, এতে কি সংসারে ভালোবাসা ওর কপালে জুটছে? বরং দিনকে দিন ওর সাথে খারাপ হয়ে চলছে। তাই আর নিজেকে বঞ্চিত করতে চায় না। কথায় আছে না, টাকা পয়সা ধন দৌলত সবাই কেড়ে নিতে পারে, কিন্তু বিদ্যা কেউ কেড়ে নিতে পারে না। একান্ত নিজের এই অমূল্য সম্পদটা ও অর্জন করে নিতে চায়। কিছুদিন পর সুচরিতার শাশুড়ি জেবাকে ভর্তির উদ্যোগ নিল, তাও আবার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। সেদিন ছিল রোববার। সকালে হিমেল অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওই সময় 50,000 টাকার একটা বিল হিমেলের হাতে ধরিয়ে দিয়ে বলল, জেবাকে প্লেতে ভর্তি করাবো। অফিস যাওয়ার আগে এই টাকাটা আমাকে দিয়ে যাবে। হিমেল অবাক হয়ে বলল, মা, এই মুহূর্তে এত টাকার খরচ করার এবিলিটি আমার নেই। তাছাড়া প্লেতে একটা বাচ্চাকে ভর্তি করানো এতগুলো টাকা খরচ করার কোনো মানে হয় না। বরং 1 বছর তুমি ওকে নার্সারিতে ভর্তি করে দাও। এছাড়া ওকে যে ইংলিশ মিডিয়ামে পড়াবে, ভাবি কি পারবে ওকে পড়াতে? পারবে কি পারবে না সেটা তো আমি দেখব। যে নিয়ে তোকে ভাবতে হবে না। টাকা দিতে বলছি, দিয়ে দিবি। কিচেনে সুচরিতা আর করিমা রান্নার উদ্যোগ নিচ্ছিল। কিচেন থেকে ওরা লিভিং রুমে মা ছেলে কথোপকথন ঠিক শুনতে পেরেছে। সুচরিতা বুঝতে পারছে হিংসার বশবর্তী হয়ে ওর শাশুড়ি মা আর করিমা হিমেলের সাথে এই কাজটা করলো। আর সুচরিতা লেখাপড়াটা করেছে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য। কারিমা শাশুড়ি মায়ের কথা শুনতে পেয়ে সুচরিতার রিয়াকশন দেখার জন্য গদগদ হয়ে বলল, আসলে জেবা তো এবারই বড় নাতনি, তাই জেবাকে নিয়ে ওর দাদির অনেক আশা ভরসা। আমি মাকে বলেছিলাম পড়ানোর জন্য, ছোট ভাইয়ের ব্যবসাটা যখন ভালো যাচ্ছে না, কি দরকার এখন জেবাকে ভর্তি করানোর? কে শুনে কার কথা? মা তো শুনতেই চাইলেন না। এখন ছোট ভাই আমার সম্পর্কে কী ভাববে? অথচ এখানে আমার কোনো দোষ নেই। সমস্যা নেই ভাবি, আমি আপনার ভাইকে বুঝিয়ে বলবো। ওর মা যখন চাইছে তখন হিমেলকে বলবো জেবাকে ভর্তি করে দিতে। তবে আমি যখন কলেজে যাব আপনি তৈবাকে দিকে খেয়াল রাখবেন। আমি অবশ্য তৈবাকে দেখাশোনার জন্য একটা বাঁধা ছোট মেয়ে খুঁজেছি। ও তৈবাকে দেখে রাখবে। আপনি শুধু একটু খেয়াল রাখবেন। করিমা মনে মনে সুচরিতার উপর বিরক্ত হলো। কোথায় সুচরিতা বোল্ড করতে চাইল, অথচ নিজেই বোল্ড হয়ে বসে আছে। তারপর মুখে মিচকে হাসি ভাবিনি বলো, বাঁধা লোকটা রাখাতে শাশুড়ি মা কি মানতে চাইবেন? আমি যেমন আপনার ভাইকে বুঝিয়ে জেবাকে ভর্তি করানোর ব্যবস্থা করব, আপনি তেমন শাশুড়ি মাকে বুঝিয়ে বাঁধা লোক রাখার মানিয়ে নেবেন। নয়তো আপনার উপরই চাপ পড়বে। আমি তো আর পড়ালেখাশোনা বন্ধ করব না। সুচরিতার কথা শুনে রাগে করিমার শরীর জ্বলে গেল। ও তরকারি করছিল। তরকারি কোটা বন্ধ করে নিজের রুমে গিয়ে দাঁড়াম করে দরজাটা লাগিয়ে দিয়ে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটল। যথারীতি হিমেল মায়ের সাথে তর্ক বিতর্ক করে নাস্তা না খেয়ে ঘর থেকে বের হয়ে গেল। আজ আর সুচরিতা খাবার দিল না, ইচ্ছে করেই দিল না। ও দেখতে চায় শাশুড়ি মায়ের এটা নিয়ে কোনো প্রকার মাথা ব্যথা হয় কি না। করিমা দরজা লাগানোর শব্দে ও শাশুড়ি মা চিৎকার করে বলতে শুরু করলো, আমার ঘরে কি ডাকাত পড়ছে নাকি? করিমা আবার সাথে সাথে মোলায়েম সুরে বলল, মা, আপনার আদরের নাতনি এই কাজ করেছে। সুচরিতা করিমাকে দেখে অবাক হয়। মানুষ কিভাবে পারে এরকম দ্বিচারি আচরণ করতে? এটাকে তো মুনাফিক বলে, যারা মুখে এক কথা আর অন্তরে আর এক কথা এরকম কথা বলে। এদিকে শব্দের কারণে তৈবার ঘুম ভেঙে যায় ও কান্নাকাটি শুরু করে দেয়। সুচরিতা তৈবাকে শাশুড়ি মায়ের ঘরে দিয়ে দ্রুত দুপুরের রান্নাটা সেরে নেয়। এরপর তৈবাকে গোসল করিয়ে খিচুড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। জোহরের আজান শোনা যায়। সুচরিতা গোসল সেরে নামাজ পড়ে নেয়। তারপর টেবিলে খাবার বেড়ে দেয়। সবাই মিলে খেতে বসে। আর জেবা টেবিলে বসেছে। শাশুড়ি মা খেতে বসে সুচরিতাকে বলল, হিমেলটা সকালে না খেয়ে অফিসে গেল, খারাপ লাগছে। অফিসে লাঞ্চের ব্যবস্থা আছে, আপনি এটা নিয়ে চিন্তা কইরেন না। কারিমা বলল, ভাবি, আপনার ভাই বাইরে খেতে পারে না। 2-1 দিন খেলে এমন কিছু হয় না। ইটালিতে তোমার ভাইও তো মাঝে মাঝে বাইরে খাবার খায়। এমন সময় জেবা বলে উঠল, ছোটাছি, তুমি খুব বেশি খাও। এ বাড়িতে সব কিছু তুমি খেয়ে শেষ করে দিলে। সুচরিতা অবাক হয়ে জেবার দিকে তাকিয়ে ভাবল, কথায় আছে না, যেমন গাছ তার তেমন ফল। কথাটা আসলে খুব সত্যি। সুচরিতার শাশুড়ি জেবার দিকে ধমক দিয়ে বলল, জেবা, কি হচ্ছে এসব? ভদ্রতা শেখো। মা, আপনি ওকে ধমকাচ্ছেন কেন? ওর বুদ্ধির প্রশংসা করুন। সুচরিতার মতো একটা বড় মানুষকে ও কীভাবে নাজেহাল করলো? এ কথা বলে
কারিমা হেসে গড়িয়ে পড়তে লাগলো। আর সুচরিতা অবাক হয়ে ভাবল, মানুষের জ্ঞান বুদ্ধি কতটা কম হলে কিংবা নির্বোধ হলে চোখের সামনে নিজের সন্তানের অধঃপতন দেখে মেয়েটা যে এত বেয়াদবি শিখল সেটা করিমার মাথায় আসলো না। সুচরিতা জেবার দিকে তাকিয়ে একটু ধমকের সুরে বলল, তুমি ছোট মানুষ, তোমার ছোটদের মতো এত কথা বলা উচিত নয়। এভাবে কথা বললে মানুষ তোমাকে বেয়াদব বলবে। দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতিতে জীবন বড়ই বেসামাল। ডলারের দাম বাড়ার কারণে হিমেলের ব্যবসার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ওর কারখানায় শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছে না, যার কারণে অনেকে ছাঁটাই করতে হচ্ছে। শৈলের সংসারের সব দায় হিমেলের উপর চাপিয়ে বিদেশে বসে আছে। এদিকে আবার সংসারের চাপ হিমেলকে নিতে হচ্ছে। এত সমস্যা সত্ত্বেও হিমেল ওকে মাকে জেবার ভর্তির জন্য 50,000 টাকা তুলে দিতে বাধ্য হয়েছে। ওর মা জেবাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেয়। অগাস্টের 1 তারিখ থেকে জেবার ক্লাস শুরু হবে। হিমেল ভাবছে এক্ষুনি সুচরিতা কলেজ যেতে পারছে না, আর জেবার ক্লাস শুরু হলে কারিমা জেবাকে নিয়ে স্কুলে যাবে। তখন সুচরিতার কলেজ যাওয়া মনে হয় আর সম্ভব হবে না, কারণ তৈবাকে দেখার দায়িত্ব কেউ নিতে চাইছে না। অগত্যা হিমেল ওর অফিস পিয়ন কামালের দেশের বাড়ি থেকে একটা 10 বছরের মেয়ে নিয়ে এসে। মেয়েটার নাম লাকি। ও কামালের চাচাতো ভাইয়ের মেয়ে। সেদিন অফিস থেকে ফেরার পথে লাকিকে নিয়ে হিমেল বাড়ির পথে রওনা দেয়। পথে গাড়ি থামিয়ে হিমেল লাকির জন্য দুটো জামা আর প্যান্ট কিনে নেয়। বাসায় পৌঁছে সন্ধ্যা 6টা বেজে যায়। ড্রাইভার মতিকে গাড়ি গ্যারেজ করতে বলে লাকিকে নিয়ে ডোরবেল বাজায়। কারিমা জেবাকে নিয়ে সে সময় ওর রুমে শুয়ে পড়ছিল। সুচরিতা তৈবাকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে গেছিল। অগত্যা হিমেলের মা আসে দরজা খুলে দেয়। লাকিকে দেখে বলে, এ আবার কাকে সাথে করে নিয়ে আসলি? তৈবা জেবার সাথে খেলার জন্য ওকে নিয়ে এসেছে। এই উটকো ঝামেলা আনার আগে আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতি। সেটা প্রয়োজন বোধ করলি না। সত্যি তোকে যত দেখছি অবাক হচ্ছে। কবে থেকে তোর কাছে আমি এত গুরুত্বহীন হয়ে গেলাম? মা, তুমি শুধু শুধু সহজ জিনিসটাকে জটিল করে তুলছ। আগস্টের 1 তারিখ থেকে জেবার ক্লাস শুরু হবে। আজ জুলাই মাসের 25 তারিখ। আবার সুচরিতার ক্লাস চলছে। আমার পক্ষে তৈবাকে দেখাশোনা করা সম্ভব না। আর মেজো ভাবিও জেবাকে নিয়ে স্কুলে থাকবে। তাহলে সবচেয়ে বেশি সমস্যা তোমার হবে। সেটা চিন্তা করে আমি লাকিকে নিয়ে আসলাম। তোমার তো খুশি হওয়ার কথা। তোর বিয়ের পর থেকে তুই আমার কিসে খুশি আর কিসে অখুশি হয় সেটা ভুলে গেছিস। যদি আমার খুশি আর অখুশির মর্যাদা তোর কাছে থাকতো, তাহলে নিষেধ করা সত্ত্বেও সুচরিতাকে মাস্টার্সে ভর্তি করে দিতে তোর বাধ্য। কিন্তু তুই আমার অমতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বউয়ের কথা মতো কাজ করলি। এই কথা বলে উনি উজু করতে ওয়াশরুমে চলে গেল। মাগরিবের আজান শোনা যায়। সুচরিতার ঘুম ভেঙে যায়। রুমে বসে মা ছেলের সব কথাই ওর কানে এসেছে। ও ওয়াশরুমে গিয়ে উজু করে নেয়। হিমেল লাকিকে কিচেনে বসিয়ে রেখে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নেয়। সুচরিতা ওয়াশরুম থেকে বের হয়ে হিমেলকে বলে, মেয়েটাকে নিয়ে আসছি, ওকে বাথরুমে নিয়ে শাওয়ার নিতে বলো। আর দুটো নতুন জামা প্যান্ট নিয়েছি, সেখান থেকে একটা জামা ওকে পরতে বলো। আমাদের বাচ্চাদের সাথে খেলাধুলো করবে, একটা পরিচ্ছন্নতার ব্যাপার আছে। তুমি ওসব নিয়ে ভেবো না। নামাজ পড়ে ওকে গোসল করাতে বলবো। এরপর নতুন জামাটা ও পরে নিবে। সুচরিতার মনটা এত যন্ত্রণার মাঝে ভালো লাগার আবেগ ছড়িয়ে পড়ল। হিমেল ওর কথা ভাবে। এই ভাবনায় শাশুড়ির সব গালমন্দ যেন ওর মাথার উপর দিয়ে চলে গেল। নামাজ শেষ করে লাকিকে ক্লিন করিয়ে নেয়। তারপর ওকে ভাত খেতে দিয়ে চুলোয় চায়ের পানি চাপিয়ে দেয়। সুচরিতার শাশুড়ি নামাজ শেষ করে কিচেনে এসে লাকিকে ভাত খেতে দেখে বলেন, দুদিনে এত কষ্ট করে গড়ে তোলা সংসার লাটে উঠবে। এক এক করে আপদ এসে জুটেছে এ কপালে। প্রচণ্ড মেজাজ খারাপ করে নিজের রুমে এসে দাঁড়াম করে দরজাটা লাগিয়ে দেয়। এরপর ওনার বড় ছেলের কাছে ফোন দিয়ে কেঁদে কেঁদে হিমেলের ব্যাপারে নালিশ জানায়। হিমেল নামাজ শেষ করে ড্রয়িং রুমে টিভি ওপেন করতে রাত 8টার খাবার দেখতে বসে। সে সময় মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে যশোর থেকে রোমেল ফোন দিয়েছে। হ্যালো ভাই, হয় কেমন আছো? ভালো। আজ আমার মায়ের সাথে কি সমস্যা হলো? তেমন কিছু না। তৈবাকে দেখাশোনা করার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট এনেছে, এতেই মায়ের উপর বিরক্ত। আর না এনে উপায় ছিল না। জেবাকে প্লেতে ভর্তি করা হয়েছে। ভাবি ওকে নিয়ে স্কুলে যাবে, সুচরিতা কলেজ যাবে। মাকে তো বাসায় কিছু সময় একা থাকতে হবে। এটা তো বিপজ্জনক। আবার তৈবার দিকে খেয়াল রাখতে হবে। মায়ের সুবিধার জন্যই তো ওকে নিয়ে এসেছি। এতেও মায়ের উপত্তি। যাই হোক, মাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করিস। বুঝতেই তো পারছিস, বয়স বাড়ছে, সেই সাথে মানসিকতা ও পরিবর্তন হচ্ছে। আসলে মা মনে হয় একটু ইনসিকিউরিটি ভুগছে। যাই হোক, তোর কাছে যেহেতু মা আছে, তাই তোকেই খেয়াল রাখতে হবে। ফোন রাখছে, আল্লাহ হাফেজ। হিমের প্রচণ্ড বিরক্ত অনুভব হলো। এই সংসারটা এমন যে নিজের কলিজাটা বের করে দিলেও কারো
মন পাওয়া যায় না। সুচরিতা হিমেলকে চা দিয়ে ও শাশুড়ির চায়ের সাথে দুধ মেশাতে গেলে করিমা এসে সুচরিতাকে বাধা দিয়ে বলল, মায়ের চা আমি বানিয়ে নিচ্ছি। তোমার হাতে বানানো চা মা মুখে দিবেন না। সুচরিতা মন খারাপ করে ঘরে এসে বসে থাকলো। আল্লাহর কাছে ধৈর্য আর সহ্যের জন্য মনে মনে প্রার্থনা করলো। লাইট অফ করে তৈবাকে নিয়ে শুয়ে ভাবতে লাগলো। কষ্ট পেতে পেতে ওর পিঠ আজ যেন দেওয়ালে ঠেকে গেছে। জীবন আর সংগ্রাম সংগ্রাম আর জীবন সুচরিতার জীবনে যেন একই সূত্রে গাঁথা। আল্লাহ পাক ছাড়া ওকে সাহায্য করার কেউ নেই। আল্লাহ না করুন যদি কোনো কারণে ওর সংসারটা ভেঙে যায়, বাপের বাড়িতে ওর ঠাঁই হবে না। মেয়েটাকে নিয়ে তখন পথে পথে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যত কষ্ট হোক ওকে এখানে টিকে থাকতে হবে। ওর বিশ্বাস একদিন ওর দিন ফিরবে। উপরে একজন আছে যিনি সবার মালিক আর সৃষ্টিকর্তা। পৃথিবীর মানুষের কাছে দুঃখ কষ্টের মূল্য নেই। তারা ওর সাথে ট্রিক্স এর গেম খেলতে পারে, কিন্তু সুচরিতার মন পরিষ্কার, কাপড়ের মতো পরিষ্কার। যেটা জানে অন্তর্যামী আল্লাহ পাক, তাই বেলা শেষে ঠিক ও পুরস্কার পাবে, এই বিশ্বাস ওর আছে। এসব ভাবতে গিয়ে কখন যে তন্দ্রা এসে দু চোখে ভর করছে সুচরিতা টের পায়নি। হিমিল একসময় ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ছে। হঠাৎ বিকট চিৎকারে ওর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ওর রুমের দরজার সামনে যেবা চিৎকার করে কাঁদছে আর বলছে, আমি চাচির ঘরে এসেছি বলে চাচি আমাকে লাথি মেরে ফেলে দিল। সুচরিতা কিংকর্তব্যবিমুখ হয়ে যেবার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই মেয়েটা কতটা বিপজ্জনক। অবলীলে মিথ্যে বলে যাচ্ছে। হিমেলে ঘুম ভেঙে যায়। ও বিছানা থেকে উঠে বসে। তারপর বিছানা থেকে নেমে জেবাকে তুলে, তুমি মিথ্যে কথা কবে শিখলে? চাচি তো আমার পাশে শুয়ে ঘুমিয়েছিল। না চাচু, আমি মিথ্যে বলি না। তুমি বরং দেখতে পাও না, কারণ তুমি ঘুমিয়েছিলে। এর মাঝে করিমা দৌড়ে এসে হিমেলকে বলব, ছোট ভাই আপনি এসব কি বলছেন? শিশুরা হচ্ছে ফেরেস্তার মতো। যেবা জানি না মিথ্যে কথা কীভাবে বলতে হয়। আপনি শুধু শুধু ওকে মিথ্যেবাদী বানাচ্ছেন। সুচরিতা কতটা হীন মানসিকতা সেদিকে লক্ষ্য রাখুন। রেগে গিয়ে জেবাকে কোলে নিয়ে পিঠে কিল মেরে গরিমা বলল, কেন আসিস এদের রুমে? তোরে যে এত বারণ করি, আমার কথা শুনিস না কেন? তোর কি একদম লাজ শরম নেই? কথা শুনে সুচরিতা বিছানা থেকে নেমে করিমার সামনে এসে বলল, জিবায় লাগান দাম ভাবি, এখন যখন যা মনে আসে তাই বলবেন কি? আপনি বিবেকহীন হতে পারেন। এই যে সোহেল ভাইটা ইটালি গিয়েছেন, আজ অবধি একটা কানাকড়িও পয়সা পাঠায়নি, অথচ আপনার সমস্ত খরচ হিমেল বহন করে যাচ্ছে। আমি প্রতি মাসে 20,000 টাকা বেতনে পড়াশোনা করছি, অথচ যেবার বেতন 5,000 টাকা। আমি ভর্তি হয়েছি 5,000 টাকা দিয়ে, আর যেবার ভর্তির খরচ 50,000 টাকা। আমাকে শান্তিতে থাকতে দেন অন্তত। যে মানুষটা মুখে রক্ত তুলে আপনাকে সব চাহিদা পূরণ করছে, তাকে একটু শান্তিতে থাকতে দেন। কাঁদতে কাঁদতে করিমা সুচরিতাকে বললে, সুচরিতা তুমি আমাকে খোটা দিলে। আজ আমার স্বামী দেশে থাকলে তোমার কাছে আমার এত কথা শুনতে হতো না। আমার বাবা তো আমাকে বলেই গেছিল বাড়ি গিয়ে থাকতে, শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে যায়নি। মা যেভাবে চোখে হারায়, বড় নাতনি বলে কথা। আর স্বামী ছাড়া থাকতে কেমন অসহায় লাগে এটা তুমি বুঝবে না, কারণ তুমি আমার অবস্থায় পড়নি। এদের দু জায়গায় তর্কা ও বিতর্কতে হিমেলের মা এসে সুচরিতাকে উদ্দেশ্য করে, তুমি আমার সংসারে এত কথা বলার কে? আকাশ থেকে টুপ করে হিমেল পড়েনি। ওকে পড়ালেখা শিখেছি, ব্যবসা করার টাকা দিয়েছি, তবেই না আজও গার্মেন্টের মালিক হয়েছে। তুমি শিল্পপতির বউ হয়েছ, সুতরাং তুমি আমার সংসারে মাথা গলাবে না। আমার সংসার কে কীভাবে থাকবে সেটা আমার সিদ্ধান্ত। সবাই তোমার মতো রশি ছাড়া গরু হয়ে ঘুরে বেড়ায় না। শাশুড়ির কথা আশকারা পেয়ে করিমা বলল, মা আমি এই জন্য এখানে থাকতে চাইনি, যেবাকে স্কুলে ভর্তি করাতে চাইনি। শুধু আপনার কথা দান দিতে গিয়ে আজ আমাকে এতগুলো কথা হজম করতে হলো। করিমা আর শাশুড়ি চলে যাওয়ার পর সুচরিতা ভাবতে লাগলো, যেবা কেন ওর নামে মিথ্যে বলল। আসলে তো ওর বা কী দোষ? জ্ঞান হওয়ার পর থেকে দেখতেই পাচ্ছে এ বাড়িতে সবাই সুচরিতার পিছনে লেগে থাকে। এতে সুচরিতার প্রতি মুহূর্তে বিব্রতিও হয়। এটা জেবার কাছে এক ধরনের বিনোদন। তাই আজ ও নিজেই সুচরিতাকে বিব্রত করে যৌথ পরিবারে এই অসুস্থ বিনোদনের অংশ নিয়েছে, যেটা অদূর ভবিষ্যতে জেবার জীবনে কখনোই সুফল বয়ে আনবে না। যাই হোক, এভাবে নিত্য কথার জ্বালায় সুচরিতার জীবন তৈরিটা রয়ে যেতে লাগলো। ও সব জ্বালা সয়ে লেখাপড়াটা চালিয়ে গেল। ফাইনাল পরীক্ষা 6 মাস বাকি। পরীক্ষা হয়ে গেলে ও হাঁপ ছেড়ে বাঁচবে। সংসারে বেশিরভাগ কাজ এখন সুচরিতাকে সামলাতে হয়। স্বামীর বিরহে করিমা দুঃখী ভাব ধরে সারাক্ষণ শাশুড়ি মায়ের কাছে বসে সুচরিতার নামে নানা কুটকারচালি করে বেড়ায়। এমনকি সাহায্য করার জন্য অনেক সময় লাকিকেও কাছে পায় না। তবুও ও যখন কলেজ যায় সে সময়টা লাকি তৈয়বাকে সঙ্গ দেয়। এছাড়া লাকির
টিকিটটাও ও দেখতে পায় না। যখনই সুচরিতা খোঁজ করে তখনই দেখে যেবার কাজ করে বেড়াচ্ছে, নয়তো গোসল করাটাও বা টয়লেটে নিয়ে যাচ্ছে। বিশেষ করে তৈবকে খাওয়ানোর সময় লাকির একটু দরকার পড়ে, আর সে সময়টা কারিমা ইচ্ছে করে লাকিকে যেবার টয়লেটের কাজে ব্যস্ত রাখে। সবাই সুচরিতা বুঝতে পারে। এদিকে রাত জেগে ও পড়তে পারে না। শাশুড়ি মায়ের নিষেধ আছে, কারণ পুরো ঘর অন্ধকার না হলে উনি ঘুমাতে পারে না। সুচরিতা এটা বুঝে শাশুড়ি মা ওকে পড়াশোনা করার সুযোগ দিতে চান না, কিন্তু এতে সুচরিতা দমে যায় না। কলেজে লাইব্রেরিতে বসে পড়াশোনা করে। এজন্য ছুটির দিন ছাড়া ক্লাস না থাকলেও প্রতিদিন কলেজে যায়। সেদিনও সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের জন্য তরকারিটা রান্না করে রাখে। কারিমা জেবাকে স্কুল থেকে নিয়ে এসে শুধু ভাতটা রাঁধে। এর মাঝে তৈবাকে গোসল করা সুচরিতা খাইয়ে দেয়। তারপর ঘুম পাড়িয়ে নিজে গোসল সেরে কলেজের জন্য রেডি হয়। এমন সময় ডোরবেলটা বেজে ওঠে। সুচরিতা এসে দরজা খুলে দেয়। দেখে ওর ভাসুর সোহেল দাঁড়িয়ে আছে। সুচরিতা সোহেলকে দেখে সালাম দিয়ে বলে, ভাইয়া আপনি কোনো খবর না দিয়ে আসলেন? আগে জানলে আপনার ভাই এয়ারপোর্টে গিয়ে আপনাকে আনতে পারত। একথা বলে সুচরিতা তাকিয়ে দেখে সোহেলের হাতে একটা মাত্র ট্রলি ব্যাগ। সুচরিতা একটু অবাক হয়। এতদিন পর বিদেশ থেকে ফিরল, কারোর জন্য কিছুই আনেনি। উনি তো আবার চাকরি নাকি ছিল না। অবশ্য যাদের অন্যের ঘাড়ে বসে খাওয়ার অভ্যাস, তাদের নিজের গতর খাটিয়ে আয় করা পোষায় না। সুচরিতার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পেরে সোহেল বলে, আমার যখন ইচ্ছে আমি আসবো। এতে খবর দেওয়ার কি আছে? তোমার ভাবি কোথায়? জেবাকে নিয়ে স্কুলে গেছে। ওদের দুজনের কথোপকথন শুনে সোহেলের মা রুম থেকে চিৎকার করে বলে, কে আসছে? আমার সোহেল নাকি? হ্যাঁ মা। ঘরে ঢুকে লাখের দিকে তাকিয়ে বলো, এটা আবার কে? আপনার ভাইয়ের অফিসে পিয়ন কামাল চাচা তো ভাইয়ের মেয়ে। জেবা তৈবাকে সঙ্গ দেওয়ার জন্য ওকে আনা হয়েছে। সোহেলের মুখের পেশি যেন আরও শক্ত হয়ে গেল। মাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছেড়ে থাকতে পারলাম না মা, তাই চলে আসলাম। ভালোই করছিস বাবা, বেঁচে থাকতে বহুত টাকা আয় করা যাবে। তুই যে আসবি করিমা জানে না? না মা, বলিনি। তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছি। শরীর ন্যাকামি দেখে সুচরিতার শরীর জ্বলতে লাগলো। নতুন করে কী যন্ত্রণা শুরু করবে কে জানে। সুচরিতা শাশুড়ি মায়ের রুমের দরজার কাছে দাঁড়িয়ে বলল, মা আমি আসছি। সোহেলের মুখের মানচিত্র যেন মুহূর্তে বদলে গেল। সুচরিতা জানে ওনার কানে ওর ভর্তি হওয়ার খবর পৌঁছে গেছে, তাই একটু ড্যামকেয়ারভাবে দাঁড়িয়ে সোহেলকে বলল, ভাইয়া আমি আসছি। কোথায় বেরোচ্ছ? আমার ক্লাস আছে। কথা বলে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সুচরিতা বেরিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বাজে। ওর দেরি হয়ে গেল। 10টায় ক্লাস ধরতে পারবে না। সোহেল এমন ভাব করেছে যেন সুচরিতার ভর্তির খবরটা মনে হয় জানেই না। বাড়ির সব খবরই জানে, অথচ এখন না জানার ভান করছে। সুচরিতা চলে যাওয়ার পর মায়ের দিয়ে তাকিয়ে সোহেল বলল, ওর কলেজ যাওয়াটা বন্ধ করতে পারলে না? তোমাকে এত করে বলে গেলাম, তবুও তুমি কাজটা ঠিকঠাকভাবে করতে পারলে না। চেষ্টা তো কম করিনি। কারিমাকে জিজ্ঞাসা করে দেখিস, এ এ যে কী ধাতু দিয়ে গড়া, ভাঙবে তবু মচকাইবে না। মা, তুমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য গালে তুলে মিষ্টি খাইয়ে দাও, তাহলে ওর কলেজে ভর্তি হতে দোষ কোথায়? মরিয়ম বেগম মনে মনে ভাবে, করিমা ঠিক সোহেলের কাছে কথা লাগিয়েছে। বিরক্তিভাব চেপে রেখে বলল, মাথায় হাত বুলিয়ে চেষ্টা করছিলাম যদি সে ওই পথ থেকে ফিরে আসে, কিন্তু উনি তো সে বান্দা নন। ওর পরীক্ষা হবে মনে হয় 6 মাসে বাকি আছে। ওকে পরীক্ষা দিতে দিব না, আর কলেজেও যাবে না। দেখো কি করি। দেখ কিছু করতে পারিস কি না। ডোরবেল বেজে উঠলো। ওই দেখো করিমা আর জেবা মনে হয় স্কুল থেকে ফিরলো। কাজের মেয়েটা কই? তো এবার কাছে বসে আছে। দরজা খুলে দেওয়া মাত্র জেবা ওর বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? অফিসের কাজে ইটালি গিয়েছিলাম। করিমা শরীরের দিকে তাকিয়ে বলো, তোমার শরীর বেশ শুকিয়ে গেছে। ডায়াবেটিস ধরা পড়ার পর শরীরটা শুকাতে শুরু করছে। ওরা তিনজনে মরিয়ম বেগমের রুমে গেল। মরিয়ম করিমার দিকে তাকিয়ে বলল, শরীরের নাস্তা দাও। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে ভেজাও। দুপুরের তরকারি তো রান্না হয়েছে মা। এতদিন পর ছেলেটা বাড়ি ফিরল, বাটা ঝাল দিয়ে মাংসটা রান্না করো। ওখানে তো খাওয়া দাওয়া কোনো ঠিকঠাক ছিল না। ও বেটা ছেলে, কি হাত পুড়িয়ে রান্না করার অভ্যাস আছে যে নিজে রান্না করে খাবে? সোহেল 2 বছর নিয়ে বিদেশে পাড়ি জমেছিল, কিন্তু 1.5 বছরের মাথায় বাড়ি ফিরে আসাতে 6 মাস সময় ঘরে বসে পার করতে লাগলো। কয়েক মাস
পার হয়ে গেল। নিজের কুটকাচালি বুদ্ধিতে সুচরিতাকে দমাতে চেষ্টা করতে লাগলো, কিন্তু পেরে উঠছে না। এদিকে 10 লক্ষ টাকা খরচ করে বিদেশে গিয়ে শৈল ঠুটো জগন্নাথ হয়ে দেশে এসে এটা নিয়ে হিমেলের মেজাজ এমনিতে বেশ খারাপ হয়ে গেল। দু ভাইয়ের সাথে তেমন কথাবার্তা নেই। হিমেলের মা মরিয়ম বেগম অনবরত বলেই যাচ্ছেন, ছেলে বেঁচে থাকলে জীবনে অনেক টাকা কামাতে পারবে। বিদেশে গিয়ে ছেলেটার ডায়াবেটিস রোগ ধরে ফেলেছে। ছেলে যে বাড়ি ফিরে এসেছে এতে উনি খুশি। কিন্তু হিমেল ওরা পরিচিত মানুষের কাছে শুনেছে সোহেল কোনো অ্যাড জব করতে চাইতো না, তাও যেটুকু ইনকাম করতো আড্ডায় উড়িয়ে দিয়ে আসতো। অথচ এই ব্যাপারটা হিমেল বাসায় প্রকাশ করতে পারবে না। সোহেল এমন কাহিনী করা শুরু করবে বাসায় টিকে থাকা তাই হয়ে যাবে। সবাই তখন প্রুফ দেখতে চাইবে। 10 লাখ টাকা পুরোটাই জলে গেল। সুচরিতা অন্য অন্য দিনের মতো আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছে। ফজরের নামাজ পড়ে কিচেনে গিয়ে নাস্তার জোগাড় করতে লাগলো। হিমেলা নাস্তা অফিসে চলে গেল। এর মাঝে তৈবাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে নাস্তা খেয়ে লাকির কাছে রেখে দুপুরে রান্নার প্রস্তুতি নিতে লাগলো। ওর আজ আবার সকাল 11টায় ক্লাস আছে। পুঁটি মাছ দিয়ে বেগুনের ঝোল, করলা চচ্চড়ি রান্না করলো। ইলিশ মাছ ধুয়ে লবণ হলুদ ঝাল দিয়ে মাখিয়ে রেখে দিল। টেবিলে নাস্তা বেড়ে ওয়াশরুমের দিকে গিয়ে গোসল সেরে কলেজে যাওয়ার প্রস্তুতি নিল। আজ আবার করিমা জেবাকে নিয়ে কেন যেন স্কুলে যায়নি। সুচরিতার শাশুড়ি ড্রয়িং রুমে গম্ভীর হয়ে বসে আছে। ঝড়ের আগে প্রকৃতি যেমন গুমোট পরিবেশ হয়, পরিবেশ এই মুহূর্তে তেমনটাই। সুচরিতা তৈবাকে ঘুম পাড়িয়ে দিয়ে লাকিকে বলল, ওর দিকে যেন খেয়াল রাখো, পরীক্ষার 2 মাস বাকি। সুচরিতার শাশুড়ি মরিয়ম বেগমকে বলে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যাওয়ার সময় শোল বলল, দাঁড়াও, আমার দাঁড়ানোর সময় নেই। 11টা একটা ক্লাস আছে, আর একটু দেরি হলে ক্লাস ধরতে পারবো না। আজ থেকে তোমার কলেজে যাওয়া বন্ধ। কারণ জানতে পারি? মা চাইছে না, তাই তুমি যাবে না। আম্মা তো চাননি আপনি বিদেশে গিয়ে চাকরি করেন, তারপর 10 লক্ষ টাকা জলে ফেলে ঠিক আপনি বিদেশে গিয়েছেন আর ঠুটো জগন্নাথ হয়ে ফিরে এসেছেন। আপনার পিছনে আপনার ভাই তেমন কোনো পয়সা খরচ হয় না। আমার বেতনে মাত্র 20 টাকা। আমার সংসারে আমার কোনো দায়িত্ব পর্যন্ত আজ অবহেলা করি। সুতরাং পড়াশোনা আমি ছাড়ব না। সুচরিতার কথা শুনে ওর শাশুড়িমা তেলে বেগুনে জ্বলে উঠল। আমার ছেলের পয়সা জলে ফেলুক আর আকাশে উড়িয়ে দেখ, এটা তুমি বলাকে? তোমার বাপের পয়সা তো আর উড়িয়ে দেনি? মা, আপনারা তো আমার প্রতিটি বিষয়ে নাক গলান, তখন আমার কেমন লাগে? আমার দায়িত্ব তো আমার স্বামী পালন করে, তাহলে মেজো ভাইয়ের কি এখানে কথা বলা উচিত? সোহেল মার মুখে হেরে সুচরিতার দিকে এগিয়ে যেতে চাইলে সুচরিতার শাশুড়ি পথ রোধ করে বলল, দাঁড়ায়। শৈল রেগে গিয়ে বলে, তোমার মুখে মুখে কথা বলার এত বড় সাহস হয় কি করে? তুই আর ওর সাথে কথা বলে মুখ নষ্ট করিস না। হিমেল আসুক, ওকে আজ ওর বউয়ের বিচার হবে। ও কি বিচার করবে আমি জানি না, তবে ওর আজ কলেজে যাওয়া হবে না। এরকম চিৎকার চেঁচামেচিতে তো এবার ঘুম ভেঙে গেল। সুচরিতার রুমে গিয়ে তো এবার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ে। সুচরিতা আজ আর কলেজে যাওয়া হলো না। সুচরিতা তো এবারকে বেশ ফিটিং করাতে লাগলো। দুপুরে সুচরিতার লাঞ্চ করলো না, এমনকি বাড়ির কোনো সদস্য ওকে খেতে ডাকেনি। আজ হিমেল একটু আগে অফিস থেকে বের হলো। বাসায় ফিরতে 5টা বেজে গেল। ডোরবেল বাজলো। সোহেল দরজা খুলে হিমেলকে বলে, এদিকে আয়, তোর সাথে কথা আছে। হিমেল সোহেলের পিছু পিছু ড্রয়িং রুমে গিয়ে বসলো। তোর বউয়ের এত বড় সাহস কী করে হয়? আজও ও মায়ের মুখোমুখি তর্ক করছে শাস্তিস্বরূপ আজ থেকে ও কলেজে যেতে পারবে না। এটা কেমন কথা? মায়ের মুখে তর্ক করছে সেটা একটা বিষয়, তবে এটার সঙ্গে কলেজ যাওয়ার প্রসঙ্গ মিশিয়ে ফেলছে কেন? আর তর্ক করবে না কেন? তোমরা সবাই মিলে ওকে মানসিক অত্যাচার করছো। এভাবে প্রতিনিয়ত অত্যাচার হতে গিয়ে ওর পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাই আজও প্রতিবাদ করতে শিখে গেছে। সোহেল আর মরিয়ম হোঁচট খেয়ে হিমেলের মুখের দিকে তাকিয়ে বলল। সোহেল গলা উঁচিয়ে বলল, পুরোই তো ত্রয়িষ্টি হয়ে গেছো। আমি কাল বিচার বসাবো। বড় ভাইয়াকে ফোন দিয়ে ডেকে আনবো। আপা তাহেরা আর জোহরাকেও ডেকে আনবো। এখানে থাকতে গেলে এবারের নিয়ম মেনে চলতে হবে। যা পারো করো। আমি আর পাচ্ছি না। একদিকে ব্যবসার চাপ, অন্যদিকে সংসারে এই অশান্তি আমি আর নিতে পারছি না। আমি এই অবস্থা থেকে মুক্তি চাইছি। কথা বলে হিমেল নিজের রুমে চলে গেল। সুচরিতা 4র্থ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।